জীবনে ধনী হতে গেলে তোমাকে দুটো রাস্তা অবলম্বন করতেই হবে। একটা হলো বিজনেস, দ্বিতীয়টা হলো ইনভেস্ট, অর্থাৎ নিবেশ। তো আজকে আমরা ইনভেস্ট বা নিবেশের বিষয়ে কথা বলবো। তো যখন ইনভেস্টের প্রশ্ন আসে তখন আমরা বিভিন্ন অপশান সিলেক্ট করি: মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, গোল্ড, ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসে পিপিএফ, বিভিন্ন। তো এখান থেকে আমরা শর্ট লিস্ট করব যে তার কিছু অপশান যেটা আমরা কম্প্যারিজন করব ইনভেস্ট করার জন্যে কোনটা বেস্ট অপশান। তো আজকের টপিক আলোচনা করব মিউচুয়াল ফান্ড না রিয়েল এস্টেট। আমাদের পরবর্তী যে ফিউচারটা সেটা আর ওয়েলথ গেইন করা, ভালো একটা রিটায়ারমেন্ট এবং তার সাথে সাথে খুব কম বয়সে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা, সেই লক্ষ্যে আমি ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করি। তো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। এবং যে ইনফরমেশনটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা তোমরাও অন্যদের সাথে শেয়ার করবে, যেন অন্যরাও ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। তো নিবেশের প্রশ্নে যেটা হলো যে রিয়েল এস্টেট না মিউচুয়াল ফান্ড, তো কিছু কিছু অপশান বা ক্যাটাগরি দিয়ে আমরা দুটোকে তুলনা করব যে কোনটা ইনভেস্ট করার জন্য বেস্ট অপশান, বা কোথায় আমরা কম রিস্কের সঙ্গে আমাদের যে কষ্টের টাকা সেটাকে আমরা ওয়েলথ গেইন করব এবং কম্পাউন্ডের পাওয়ারে গিয়ে আমরা একটা লং টাইম পরে গিয়ে ভালো একটা মোটা অ্যামাউন্ট আমরা অ্যাচিভ করব। তো প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো যে রিস্ক রিস্ক ক্যাটাগরিতে যদি দেখা যায় তো রিয়েল এস্টেটে কিন্তু একটা ফিক্সড ডিপোজিটের মতন সবাই মানে, কারণ এখানে পয়সা ইনভেস্ট করলে একটা লম্বা সময় অবধি গিয়ে অনেক পার্সেন্টেজ হারে রিটার্ন পাওয়া যায় এবং রিস্ক খুব কমই থাকে। তো প্রথমেই যখন কোনো রিয়েল এস্টেট তুমি বাই করবে তাহলে তার পেপারসটা আগে চেক করা উচিত। তো পেপার যদি ঠিক থাকে তাহলে কিন্তু রিয়েল এস্টেটে রিস্ক নার বরাবর। অর্থাৎ তুমি বিনা চিন্তাতে এবং সেফলি যদি তুমি ইনভেস্ট করার চিন্তা ভাবনা করো তাহলে রিয়েল এস্টেট অপশান একটা বেস্ট অপশান। যদি মিউচুয়াল ফান্ডের কথাও বলি, মিউচুয়াল ফান্ডে সম্পূর্ণ বাজারের পরে নির্ভর করে। বাজার কেমন চলবে, ভবিষ্যতে কেমন চলবে বা কী হবে সেটা কেউ আন্দাজ করতে পারে না। তো সেই অনুসারে মিউচুয়াল ফান্ডে একটু রিস্ক থাকে, কিন্তু তার সাথে সাথে যে সেবি আছে তার কন্ট্রোলও থাকে। তো কাগজপত্র নিয়ে এখানে বা লিগালি কোনো এখানে প্রবলেম নেই, কিন্তু রিটার্নের ব্যাপার যদি দেখা যায় তাহলে একটু রিস্ক থাকে। রিটার্ন তোমার নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে, এবং লম্বা সময় পরে গিয়ে কী হবে সেটা কেউই আন্দাজ করতে পারে না। সুতরাং মিউচুয়াল ফান্ড আর রিয়েল এস্টেটের যে বেসিক রিস্ক ক্যাটাগরি সেটা মিউচুয়াল ফান্ডের কম্পারিজন দেখা গেলে রিয়েল এস্টেটে অনেকটাই রিস্ক কম। লিগালি ইস্যু যদি আমরা রিয়েল এস্টেটের দিকে দেখি আইনতভাবে, তাহলে কিন্তু রিয়েল এস্টেটের যে বিজনেস সেটা যদি তার কাগজপত্র পেপারস বা যার কাছ থেকে তুমি নিচ্ছ সে যদি কাগজপত্র ওকে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শহরে বা বিভিন্ন যে ফ্ল্যাটে সেক্ষেত্রে কানুনি প্যাচ সেটা অনেক কমপ্লিকেটেড থাকে, অনেক জটিল থাকে। সুতরাং কোনো রিয়েল এস্টেট বা কোথাও কোনো প্লট অথবা কোনো ফ্ল্যাট নিতে গেলে তার কাগজটা কিন্তু চেক করা খুব জরুরি। বা সেই প্রপার্টি যদি অন্য কেউ ভাগিদার থাকে তাহলে একটা অনেক কঠিন প্রসেসের মধ্যে দিয়ে সেটা তোমার হয় এবং সেটা একটা কমপ্লিকেটেড হয়ে যায়। সেক্ষেত্রে যদি মিউচুয়াল ফান্ডের লিগালি দেখা যায় তবে এখানে যেহেতু সেবির কন্ট্রোল থাকে এবং পুরো মার্কেটটা সেবির কন্ট্রোল আন্ডার কন্ট্রোলাইজ থাকে, সেহেতু এখানে কাগজের কোনো প্রবলেম হয় না। এবং তোমার যে রিটার্নটা সেটা বিনা লিগালি প্রবলেম ফেস করে না করে তুমি কিন্তু তোমার রিটার্ন তুমি ঠিক টাইমে পেয়ে যাও। তো যদি লিগালিভাবে কাগজপত্রের দিক থেকে দেখা যায় তবে মিউচুয়াল ফান্ডের তুলনায় রিয়েল এস্টেটে একটু রিস্ক বেশি থাকে। তো তৃতীয় যেটা যেটা রিটার্ন, তো রিটার্নের কথা যদি বলি তাহলে রিটার্ন যখনই আমরা চিন্তা করি তখনই একটা জিনিস মাথায় আনা উচিত, যেখানে রিস্ক বেশি সেখানে রিটার্ন বেশি, যেখানে রিস্ক কম সেখানে রিটার্নও কম। রিয়েল এস্টেটে যেটা আমরা জানি সেটা এখানে কিন্তু রিস্ক খুবই কম, যেহেতু তুমি একটা প্রপার্টি নিচ্ছ এবং যদি কাগজপত্র বা তার পেপারস ওকে থাকে তাহলে এখানে রিস্ক কম, কিন্তু সেই অনুসারে রিটার্নটা কিন্তু অনেক দেখা যায়। যেহেতু দিন দিন পপুলেশন বাড়ছে, রাস্তাঘাট যানবাহন সব কিছু ওকে হচ্ছে, এবং যে মানুষের সুবিধা শহরের দিক থেকে তার যে জীবনযাপন পরিচালনা করা সব কিছু যদি দেখা যায় তাহলে বেশ কিছু বছর, অনেক বছর ধরেই রিয়েল এস্টেটে কিন্তু হিউজ পরিমাণে প্রফিট হচ্ছে এবং যেটা রিটার্নটা অনেক অনেক যেটা এক্সপেক্ট করা যায় না তার থেকে বেশি আসছে।
যদি মিউচুয়াল ফান্ডের রিটার্নের কথা বলা যায়, তো আগেই বলেছি মিউচুয়াল ফান্ডের রিটার্নের কোনো ফিক্সড নেই। এখানে বেশি হতে পারে বা কমও হতে পারে, সেটা নির্ভর করছে তোমার ইনভেস্টের উপর। তুমি কোন ক্যাটাগরির ফান্ড সিলেক্ট করছো, কোন কোম্পানির তুমি স্টক নিচ্ছ, সব কিছু নির্ভর করছে তোমার উপর। এখানে তুমি 100% প্রফিট থাকবে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। অর্থাৎ রিটার্নের দিক থেকে দেখা যায় যদি, তা রিয়েল এস্টেট ইজ বেস্ট অপশন মিউচুয়াল ফান্ডের তুলনায়। লিকুইডিটি অর্থাৎ উইথড্রল করার রিয়েল এস্টেটে বেশি সুবিধা না মিউচুয়াল ফান্ডের বেশি সুবিধা? তো সেক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের লিকুইডিটিটা বেশি থাকে, কারণ এখানে টোটাল সেল করতে 2 থেকে 3 দিনের মধ্যে তোমার টাকা রিটার্ন বা উইথড্রল করতে পারো। রিয়েল এস্টেটে যদি দেখা যায় তোমার রিটার্নের ভ্যালু, তোমার কাস্টমার সেটা ঠিকঠাক দাম পাচ্ছ কিনা সবকিছু অ্যারেঞ্জ করে কিন্তু তোমার যে রিয়েল এস্টেটে সেটা কিন্তু দেরিতে টাকাটা উইথড্রল করা যায়। তো লিকুইডিটির ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড বেশি ফ্লেক্সিবল। তাছাড়া আমি আগেই বলেছি, যখন তোমরা রিয়েল এস্টেটে ইনভেস্ট করবে, কাগজপত্র বা যে কোম্পানির কাছ থেকে বা যার কাছ থেকে প্রপার্টি নিচ্ছ তাকে দেখে নেবে। 22 জুলাই 2022 চীনে কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় বড় বিল্ডার, অনেক বড় বড় কোম্পানি তারা পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে ফ্ল্যাট বানানোর নাম করে না দিয়ে তারা চলে গেছে। ইন্ডিয়াতেও অনেক এরকম কোম্পানি আছে। সুতরাং যখনই রিয়েল এস্টেটে ইনভেস্ট করবে তখন তার পেপারস, যার কাছ থেকে তোমরা প্রপার্টিটা নিচ্ছ তাকে দেখে তারপরে তোমরা রিয়েল এস্টেটে ইনভেস্ট করবে। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোনো টেনশনের ব্যাপার নেই। এক্ষেত্রে কিন্তু যেহেতু সেবি আছে সেহেতু এর ফর্মালিটি কাগজপত্র নিয়ে কোনো তোমাদের দেখার কোনো বিষয় নেই। পরবর্তী যে কম্পারিজনটা আসে সেটা হলো তাদের কোথায় ইনভেস্ট করা উচিত। তো ইনভেস্ট করার কথা যখনই প্রশ্ন আসে তখন ওয়ারেন বাফেটের দুটো সূত্র আমাদের মাথায় আসে। একটা যেটা হলো ডোন্ট লস মানি, এবং দ্বিতীয় যে সূত্রটা আসে সেটা হলো ডোন্ট ফরগেট রুল নাম্বার 1। তো অর্থাৎ প্রথম যেটা হলো যে তোমরা তোমাদের যে টাকাকে সেটা তোমরা লস করবে না বা হারাবে না, এবং দ্বিতীয় যেটা হলো যে প্রথম সূত্রটা তোমরা কোনো সময় বলবে না। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করব যে রিস্ক আমাদের কম নিয়ে আমরা যেন রিটার্নটা ভালো পাই। আমরা ভালো রিটার্ন, বেশি রিটার্নের আশায় আমরা রিস্ক ক্যাটাগরিতে ইনভেস্ট করে দিলাম, তো সেখানে ইন আমাদের যে রিটার্ন সেটা আমরা পেলাম না, আমরা লস করলাম, সেটা করা উচিত নয়। সেটা ওয়ারেন বাফেট সবসময় তার বইতে বলে থাকেন। তো ইনভেস্ট করার জন্যে যাদের একটু বেশি পুঁজি আছে তারা অবশ্যই রিয়েল এস্টেটের দিকে ইন্টারেস্ট হওয়া উচিত, বা যেখানে কোনো ফ্ল্যাট হোক বা কোনো দোকান হোক বা কোনো প্রপার্টি হোক সেখানে নিবেশ করা উচিত। এবং সেখান থেকে কম রিস্কে কিন্তু মিউচুয়াল ফান্ডের মতন বা তার থেকে বেশিও রিটার্ন আসতে পারে। এবং যাদের কম অ্যামাউন্ট আছে, যারা অল্প অল্প করে ইনভেস্ট করতে চায় বা যাদের স্বল্প পুঁজি, তাদের জন্য মিউচুয়াল ফান্ডও বেস্ট অপশান। এখানেও রিস্ক আছে, কিন্তু যদি লম্বা সময় অবধি গিয়ে দেখা যায় বা তার নিবেশ সে করে রাখে তাহলে কিন্তু সেও একটা ভালো রিটার্ন পেতে পারে। তাছাড়া আরও যদি কারোর কম পুঁজি থাকে তাহলে সে মান্থলি একটা এসআইপি সিস্টেম করে করে নিবেশ করতে পারে এবং একটা লম্বা সময় পরে গিয়ে ভালো রিটার্ন পেতে পারে। তো সিম্পল একটা রিয়েল এস্টেট আর মিউচুয়াল ফান্ড ইনভেস্টের আমরা কম্পারিজন করলাম। তো যার যেমন ক্যাপাবিলিটি সেই অনুসারে সে নিবেশ করবে। পার্সোনালি আমার যদি ওপিনিয়ন, তাহলে যাদের পয়সা আছে অবশ্যই রিয়েল এস্টেটের দিকে যাওয়া উচিত। তো মিডিল ক্লাস বা যারা নতুন নতুন কাজে শুরু করেছে বা যারা ইউথ জেনারেশন, তারা মিউচুয়াল ফান্ডে ছোট ছোট একটা অ্যামাউন্ট এসআইপির মাধ্যমে ইনভেস্ট করে তোমাদের যে ইকোনমিক পরিস্থিতি তোমরা আরও ওয়েলথ গেইন করতে পারো। তো এই একটা সাধারণ কম্পারিজন, যারা নিবেশের ব্যাপারে নতুন নতুন চিন্তা করছো যে কোন সেক্টরে নিবেশ করাটা সুইটেবল হবে, তো তাদের জন্য ভিডিওটা ডেডিকেটেড। তো এই পর্যন্ত যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, এবং যে ইনফরমেশনটা তোমাদের সাথে আমি এক্সপ্লেন করলাম সেটা অন্যদের সাথেও শেয়ার করবে, যেন তারাও তাদের এই নলেজটাকে তারা ক্যাপচার করে রাখে। নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। প্রতিনিয়ত আমি এই রিলেটেড ভিডিও আপলোড করি আমাদের ফিনান্সিয়াল পরিস্থিতিকে আরও ওয়েলথ গেইন করার লক্ষ্যে। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। সবাইকে নমস্কার।